আমি আজকে বাংলাদেশের এমন এক হাইকিং ট্রিপের জায়গার আপনাদের সন্ধান দেব, যার প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে অসাধারণ সৌন্দর্য। যেখানে গেলে পাহাড়ের বিশালতা আপনাদের নজর কাড়বে। কখনো হাঁটবেন ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে, কখনো ছোট ছোট গ্রাম দিয়ে, কখনো আবার সবুজে ঘেরা মাঠ দিয়ে, আবার কখনো নৌকা দিয়ে পার হতে হবে নদী, কখনো বা সাঁকু দিয়ে ছোট খাল, কখনো আবার পাহাড়ি ঝিরি ও ঝর্ণা আপনার এই ভ্রমণের সাথী হবে। আর আমার এই গল্পটি হচ্ছে সিলেট বর্ডার হাইকিং ট্রিপের। 2 দিনের এই ভ্রমণ গল্পে আপনারা দেখতে পারবেন উৎমাছড়া, রুবাইছড়া, তুরুংছড়া, বিছানাকান্দি, কুলুমছড়া, লক্ষণছড়া, পান্থমাই ঝর্ণা ও জাপলং। আর এই ট্রিপটি শেষ করতে খরচ হবে মাত্র 3500 টাকা। চলুন তাহলে শুরু করা যাক। আমার আজকের যাত্রাটি শুরু হচ্ছে শাহপরার পরিবহনের একটি নন এসি বাসে করে। এই বাসে করে সিলেট পর্যন্ত যেতে আমার খরচ হয়েছে 800 টাকা। ঢাকা থেকে আপনারা সিলেটগামী অসংখ্য বাস পেয়ে যাবেন, যার নন এসি বাসের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে। এছাড়া আপনারা 410 টাকা ভাড়া দিয়ে ট্রেনে করে চলে আসতে পারেন সিলেট। যাত্রাপথে ঠিক রাত 1টায় আমাদের বাস এসে দাঁড়ায় আশুগঞ্জের হোটেল রাজমণিতে। এইসব হোটেলে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই এইসব হোটেল থেকে না খাওয়াটাই ভালো। হোটেল বিরতি শেষ করে আমরা আবার বের হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8টা এবং আমি রয়েছি সিলেটের কদমতলী বাস টার্মিনালে। আজকের ট্রিপটি হচ্ছে আমার সোলো ট্রিপ। আজকের ট্রিপে আমি 2 দিন 1 রাতের সিলেট বর্ডার হাইকিং এর ভ্রমণ করবো, আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন। এবং আমি আজকে যাত্রা শুরু করব হচ্ছে উৎমাছড়া থেকে। আর এই বাস টার্মিনাল আসলে আপনার ঠিক সামনেই এরকম অনেক সিএনজি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন। তো প্রথমে আমি এখান থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব আম্বরখানা বাস স্ট্যান্ডে। তারপর ওইখান থেকে সকালের নাস্তা করে নেব। কদমতলী বাস টার্মিনাল থেকে লোকাল একটি সিএনজিতে করে আমি বের হয়ে যাই আম্বরখানা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই যাত্রায় আপনারা সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 180 থেকে 200 টাকা। আম্বরখানা বাস স্ট্যান্ডে আসার পর ইষ্টিকুটুম নামের এই রেস্টুরেন্ট থেকে আজকে আমি সকালের নাস্তা করব। আজকে আমার সকালের নাস্তায় থাকছে ডিম খিচুড়ি, যার মূল্য 90 টাকা। সকালের নাস্তা শেষ করে আমি চলে এলাম আম্বরখানার সিএনজি স্ট্যান্ডে। এই জায়গা থেকে লোকাল একটি সিএনজিতে করে 160 টাকা ভাড়া দিয়ে আমি বের হয়ে যাই চরার বাজার যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা যদি রিজার্ভ যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 টাকা। আর এই যাত্রাপথ থেকেই প্রকৃতি আপনাদের স্বাগতম জানাতে শুরু করবে। রাস্তার পাশে সবুজ চা বাগান ও মেঘালয়ের সুবিশাল পাহাড় দেখতে দেখতে আপনি কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন তা বুঝতেও পারবেন না। আমি এখন আছি চরার বাজার স্ট্যান্ডে। এই চরার বাজার স্ট্যান্ডে আপনাদের সিএনজি ঠিকই যে জায়গায় নামাই দেবে এবং উৎমাছড়া যেতে হলে আপনাদের এই পথ ধরে 10 মিনিট ট্রেকিং করে যেতে হবে। চলুন যাওয়া যাক। আপনারা চরাই বাজার এরকম বেশ কিছু খাবারের দোকান পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে আমার মতো শুকনা খাবার বা পানি বহন করতে পারেন, কারণ পর্যটক এরিয়ায় যে খাবারের দোকানগুলো আছে সেখানকার খাবার তুলনামূলক দাম একটু বেশি হয়ে থাকে, যে কারণে চরাই বাজার থেকে খাবার কিনে নেওয়া ভালো। এই বাজার থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন উৎমাছড়া। ফাইনালি আমি চলে এসেছি উৎমাছড়া। আজকে এখান থেকে আমার ট্রেকিং শুরু, যদিও এখান থেকে ট্রেকিং শুরু বললে ভুল হবে, কারণ আমার ট্রেকিং শুরু হয়েছে চড়াহাট থেকে। ওইখান থেকে 10 মিনিট হাঁটার পর আমি ফাইনালি মেন স্পটে চলে এসেছি। আপনারা জাস্ট চারপাশের ভিউটা দেখুন। আজকে উৎমাছড়া জায়গাটি আসলেই অনেক সুন্দর। আশেপাশে পড়ে থাকা বড় বড় পাথর, শস্য প্রাণীর স্রোত এবং চারপাশের মেঘালয়ের পাহাড় এই জায়গাটিকে যেন অসাধারণ করে তুলেছে। আপনারা চাইলে এই ঝিরি দিয়ে এরকম টিউব ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। ভাই টিউব ভাড়া কত নিচ্ছে? টিউব ভাড়া কত নিচ্ছে? 100 টাকা। কতক্ষণ? আধা ঘন্টা 100? আচ্ছা। অন্তু লাইফস্টাইল ইউটিউব ফেসবুক দুটাই। আমি উৎমাছড়ার দেখা শেষ করে এখন ট্রেকিং করে তুরুংছড়ার দিকে যাচ্ছি। যাওয়ার পথে জাস্ট এই পাশে সীমান্ত সড়কগুলো দেখুন। ইন্ডিয়ার সীমান্ত সড়ক যেগুলো আছে সব দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে সব মেঘালয়ের পাহাড় এবং ওই যে ওই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত সড়ক।
উৎমাছড়ার ছড়া পার হয়ে আমি আবার হাঁটা শুরু করলাম। আমার এই হাইকিং ট্রিপের আমি প্রথম দিন যাব উৎমাছড়া থেকে বিছানাকান্দি এবং দ্বিতীয় দিন যাব বিছানাকান্দি থেকে জাপলং। কখনো পাহাড় ঘেঁষা উঁচু নিচু রাস্তা দিয়ে, আবার কখনো পাথর বিছানো রাস্তার উপর দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি এসে পৌঁছাই রুবাইছড়া। তুরুংছড়া যাওয়ার পথে খুব সুন্দর একটি জায়গা দেখা পেলাম। আমি জায়গাটি একটু যদি আপনাদের দেখাই, এই দেখুন কি সুন্দর একটা ঝিরিপথ। মেঘালয়ের ঝর্ণা থেকে পানি বাংলাদেশের দিকে নেমে আসছে এই ঝিরিপথ ধরে। এই জায়গাটি সত্যি খুব অসাধারণ। এখন আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটি কিন্তু আমাদের দেশের না, এই ঝর্ণাটি হচ্ছে ইন্ডিয়ার। তাই এই ঝর্ণার কাছে না যাওয়াটাই ভালো। রুবাইছড়া দেখা শেষ করে আমি আবার হাঁটা শুরু করি তুরুংছড়ার দিকে। এই যাত্রায় কখনো পাহাড়ের বিশালতা আমার নজর কেড়েছে, আবার কখনো হাঁটতে হয়েছে জঙ্গলের মধ্য দিয়ে। এভাবে আর বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি এসে পৌঁছালাম তুরুংছড়া। আমি এখন যে জায়গাটি আছে এই জায়গাটির নামই হচ্ছে তুরুংছড়া। উৎমাছড়া থেকে এই জায়গা পর্যন্ত আসতে প্রায় হেঁটে 1.5 ঘন্টা সময় লেগেছে। তো আমি এই জায়গার ভিউটা আপনাদের দেখাই। দেখেন জাস্ট এই পাশে ভিউ, এই যে ওই পাশে ভারতের বর্ডার দেখা যাচ্ছে, আর এই পাশের ভিউটা একটু দেখেন, খুব চমৎকার একটা ভিউ। তুরুংছড়া জায়গাটি খুব ছোট, কিন্তু জায়গাটি ছবির মতো সুন্দর। চারপাশের সবুজ প্রকৃতি ও নীরব পরিবেশে ছড়ার পানির কলকল শব্দে মনে হবে আপনি যেন কোনো এক রূপকথার জগতে এসে পড়েছেন। তুরুংছড়া পার হয়ে এখন আমি যাত্রা শুরু করেছি বিছানাকান্দির পথে। এই যাত্রায় কখনো যেতে হবে কাদাযুক্ত রাস্তা দিয়ে, কখনো আবার যেতে হবে গ্রামের বাড়িঘরের সামনে দিয়ে, আবার কখনো পার হতে হবে গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া ঝিরি, আবার কখনো দেখা মিলছে মহিষের। এভাবেই গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমি এসে পৌঁছাই দমদমা বাজারে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার নাম হচ্ছে দমদমা। আপনারা এই পর্যন্ত ট্রেকিং করে আসে চাইলে যে এই পাশে মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেল ভাড়া নিয়ে বিছানাকান্দি পর্যন্ত যেতে পারবেন। একা গেলেও 150 টাকা ভাড়া পড়বে, এবং যদি বিছানাকান্দি পর্যন্ত আপনারা 2 জন যায় তাও 150 টাকা ভাড়া পড়বে। আমি এই জায়গা থেকে বিছানাকান্দি যাওয়ার জন্য একটি বাইক ভাড়া করে নিচ্ছি। তো আমার ইচ্ছা ছিল পুরো ট্রিপটাই আমি পায়ে হেঁটে কভার দেবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাকে বাইকে যেতে হচ্ছে। ভাইয়ের নাম জানি কি? মোহাম্মদ ফরসান মিয়া। ভাইয়ের নাম হচ্ছে ফুরসান মিয়া। আমি ভাইয়ের নাম্বার আমার স্ক্রিনে শেয়ার করব। আপনারা যারা এখান থেকে বাইক নিয়ে বিছানাকান্দি যেতে যাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে যেতে পারবেন। দমদমা বাজার থেকে বিছানাকান্দি পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি ভালো না, পুরো রাস্তাটি ভাঙা। তবে এই রাস্তার আশেপাশে যে ভিউ রয়েছে তা সত্যিই অসাধারণ, যা মেন ভিউ পয়েন্টের সাথে তুলনা করলে খুব একটা ভুল হবে না। আমি এখন রয়েছি বিছানাকান্দি, আমার সামনে রয়েছে মেঘালয় রেস্ট হাউস। তো আমি এখানে রাত্রি যাপন করার জন্য 500 টাকার বিনিময়ে একটা রুম নিয়েছি। আমি এখন আমার রুমটা আপনাদের দেখাই। আমার রুমটি হচ্ছে 2য় তলায়, তো এপাশ দিয়ে ঘরে যেতে হয়। আর রুম হচ্ছে এখানে একটা। এই হচ্ছে রুমের ভিতর অবস্থা। একটি খাট রয়েছে এবং মাল্টিপ্লাগ আছে, 2টা ফ্যান রয়েছে, আর যা যা আর কি লাইট। রুমটি খুব একটি ভালো না হলেও রাত্রে যাপন করার জন্য যথেষ্ট, কারণ এই বিছানাকান্দিতে আপনারা তেমন কোনো ভালো হোটেল পাবেন না। তো আপনাদের যদি ফুল এই বর্ডার হাইকিং কমপ্লিট করতে হয় রুটটি, তাহলে একটু কষ্ট করতেই হবে। আমি গেস্ট হাউসে রুম নেওয়ার পরে হেঁটে হেঁটে বিছানাকান্দির দিকে যাচ্ছি। তো বিছানাকান্দি যাওয়ার পথে ঠিক এরকম একটি প্লেস করে যে ফুটবলের মাঠ, সামনে বিশাল বড় বড় মেঘালয়ের পাহাড়, আর দেখেন চারপাশে অনেক গাছপালা রয়েছে এবং এই পাশে একটি সুন্দর বট গাছ রয়েছে। জায়গাটি আসলেই মারাত্মক লেভেলের সুন্দর, যা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। মাঠের ঠিক এক পাশে আপনারা দেখতে পারবেন এরকম ইন্ডিয়ার বর্ডার। একদম ইন্ডিয়ার বর্ডারের কাছ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং ওই দূরে মেঘালয়ের ঝর্ণা দেখা যাচ্ছে এখান থেকে।
কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। আমার পিছনে যে জায়গাটি দেখা যাচ্ছে এই জায়গাটি ঠিক সেরকমই একটি জায়গা। বিছানাকান্দি আসলে আপনারা এরকম খাবারের হোটেল দেখতে পারবেন। আজকে আমি দুপুরের খাবার এই হোটেল থেকেই খাবো। আজকের দুপুরের খাবারে থাকছে ভাত, হাঁসের মাংস ও ভর্তা, যা খেতে খরচ হয়েছে 200 টাকা। ফুটবল খেলার মাঠ দেখা শেষ করে আমি এখন চলে এসেছি বিছানাকান্দি। আমার ঠিক এই পাশ থেকে বিছানাকান্দির ঠিক এরকম ভিউ দেখা যাচ্ছে। আপনার ভিউটা একটু দেখেন। আরো বেটার ভিউ পাওয়া যাবে যদি আমি নদীর ওই পাশে গিয়ে আপনাদের দেখাই। তো এখান দিয়ে হেঁটেও আপনার উপর দিয়ে নদীর ওই পাশে যেতে পারবেন। আবার এখানে অনেক নৌকা রয়েছে, আপনারা চাইলে এই নৌকাগুলি দিয়ে নদীর ওই পাশে যেয়ে ঘুরে আসতে পারেন। আমি নদীর ওই পাশে যাওয়ার জন্য নৌকায় উঠে বসলাম। মানে এই নৌকা ঘুরে আমি নদীর ওই পাশের যে ভিউ আছে আপনার বিছানাকান্দির, সেটা আপনাদের দেখাবো। নদীর এই পাশে এসে আমি একটি পাথরের উপর বসে আছি এবং আমার সামনের যে ভিউটা আছে আপনারা একটু দেখেন। মারাত্মক লেভেলের সুন্দর, মনে হচ্ছে আমি দেশের কোনো বাইরে একটি জায়গায় এসে বসে আছি। মানে আমাদের দেশে এত সুন্দর একটা প্লেস রয়েছে যা আপনি বিছানাকান্দি না আসলে বুঝতে পারবেন না। আর দূরে একটি ঝর্ণা দেখা যাচ্ছে, যদিও আমার ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব না ঝর্ণাটি, তা আমি একটু জুম করে দেখাচ্ছি যদি আসে। মানে এই প্লেসটা যে এত সুন্দর তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যদি কেউ বিছানাকান্দি আসেন অবশ্যই আপনারা নদীর এই পাশে এসে এই জায়গাটি আপনারা ঘুরে যাবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি নৌকা দিয়ে আবার নদীর ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। আমার এই পাশ থেকে ওই পাশে নৌকা যাতায়াত ভাড়া পড়েছে 80 টাকা, মানে যাতে 40 আসতে 40। আমার সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চেঞ্জিং রুম। আপনারা যারা বিছানাকান্দিতে গোসল করবেন তারা এই চেঞ্জিং রুমে এসে কাপড় চেঞ্জ করতে পারবেন। এবং ওই পাশে রয়েছে ওই যে দেখা যাচ্ছে ওখানে ওয়াশরুম। আপনাদের এখানে যদি কারো ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আপনারা করতে পারবেন, ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার সিলেট বর্ডার হাইকিংয়ের দ্বিতীয় দিন। তো আমি কালকে রাতে এই রুমটাই ছিলাম। তো আমি এখন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে হয়ে যাচ্ছি আমার দ্বিতীয় দিনের ট্রিপ সম্পন্ন করার জন্য। তো প্রথমে আমি হোটেল থেকে সকালে নাস্তা করে নেব। আমার গেস্ট হাউসের একটু সামনেই রয়েছে খাবার হোটেল, তো আমি আজকে সকালের নাস্তা ওই হোটেল থেকে করব। আমি এখন হোটেলের সামনে চলে এসেছি। আজকের সকালের নাস্তায় থাকছে রুটি, ডাল, সবজি, যা খেতে খরচ হয়েছে 40 টাকা। হোটেলের সামনে একটি মসজিদ রয়েছে, এই মসজিদ থেকে বিছানাকান্দি নদীর খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায়। সকালের নাস্তা শেষ করে এখন আমি চলে এসেছি বিছানাকান্দি। বিছানাকান্দির এই জায়গা থেকে নৌকা নিয়ে আমি এখন চলে যাব নদীর ওই পারে কুলমছড়া যাওয়ার উদ্দেশ্যে। তারপরে ওইখান থেকে লক্ষণছড়া, তারপরে পান্থমাইন যে আজকের ট্রিপ আমি শেষ করব। নদী পার হওয়ার সময় আমি গতকাল বিছানাকান্দির যে ঝর্ণাটি আপনাদের দেখাতে যাচ্ছিলাম কিন্তু দেখাতে পারিনি, সেই ঝর্ণাটি আজকে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বিছানাকান্দি থেকে নৌকা দিয়ে নদী পার হয়ে আমরা এখন এই পাশে চলে এসেছি এবং এই রাস্তা ধরে আমরা এখন যাব কমলছড়ার দিকে। নদীর এই পাশ থেকে আজকে আমাদের ট্রেকিং শুরু। তো এই রাস্তা ধরে 15 মিনিটের মতো হাঁটলে আমরা পৌঁছে যাব কমলছড়া। এই জায়গা থেকেই শুরু হয়ে গেল আমাদের আজকের হাইকিং। পাহাড়ের পাশে সবুজ মাঠ দিয়ে হাঁটা এবং সকালের ঠান্ডা বাতাস সব মিলিয়ে এই যাত্রাটিকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। পাহাড়ি রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি এসে পড়েছি কুলুমছড়া। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুলুমছড়া। এই হচ্ছে কুলুমছড়ার ভিউ এবং ওই দূরে একটি ঝর্ণা দেখা যাচ্ছে। আমি এই ঝর্ণাটা আপনাদের একটু জুম করে দেখাই। কুলুমছড়া দেখা শেষ করে এবার আমি হাঁটা শুরু করি লক্ষণছড়ার দিকে। এই যাত্রাপথে কখনো আমি পার হয়েছি সাঁকু দিয়ে ছোট নদী, আবার কখনো পাহাড় আমার সঙ্গ দিয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বারবার একটি কথাই আমার মনে হচ্ছিল, এটা কি সত্যি আমাদের বাংলাদেশ? সিলেটের এই হাইকিং ট্রিপের রাস্তাগুলো এত সুন্দর যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর এই রাস্তা দিয়ে আপনাদের লক্ষণছড়া আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমি এখন রয়েছি লক্ষণছড়া। এই যে লক্ষণছড়া সেই ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটি হচ্ছে ইন্ডিয়ান ব্রিজ। আর এই একটি নদী যা দুইটি দেশকে আলাদা করে দিয়েছে। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, আর নদীর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে লক্ষণছড়া সেই ব্রিজটি যেখানে আমাদের বাংলাদেশি পর্যটকরা আসে ছবি তোলে।
কিছুদিন আগেও এই ব্রিজে কাপড় দেওয়া ছিল, বর্তমানে এই ব্রিজে কোনো কাপড় দেওয়া নেই, কাপড়গুলো সব তুলে নেওয়া হয়েছে, যে কারণে লক্ষণছড়া আবার পুনরায় আগের রূপ ফিরে পেয়েছে। আমি এখন লক্ষণছড়া থেকে বের হয়ে যাচ্ছি পান্থমাইট যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের যে যে ঝিরিপথটা আছে লক্ষণছড়ার, এই ঝিরিপথ পার হয়ে এই পাশ দিয়ে উঠে তারপরে পান্থমাইট উদ্দেশ্যে আর কি যেতে হবে। তো নদীর এই পাশটা বাংলাদেশের সাইডে পড়েছে, আর ওই যে ওই পাশ থেকে ওই পাশ হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন এই পথ ধরে ট্রেকিং শুরু করবো পান্থমাইটের উদ্দেশ্যে। আবারও গ্রামের মধ্য দিয়ে গ্রামের বাচ্চাদের সাথে কথা বলে এবং তার পোষা ছাগল দেখে দুর্গম রাস্তা পার হয়ে কখনো আবার নদী পার হয়ে আমি এসে পৌঁছাই পান্থমাই গ্রামে। এই গ্রামটি আমার জীবনে দেখা সব থেকে সুন্দর একটি গ্রাম। এই গ্রামটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো গ্রামটি একদম গাছপালা দিয়ে ঢাকা। এই গ্রাম দিয়ে হাঁটার সময় বিশ্বাস করেন আপনাদের বিন্দু পরিমাণও কষ্ট হবে না। ফাইনালি 2 দিন 1 রাত সিলেট বর্ডার হাইকিং ট্রিপ শেষ করে আমি বর্তমানে এখন দাঁড়িয়ে আছি পান্থমাইট ঝর্ণার এখানে। এটি হচ্ছে আমার এই ট্রিপের শেষ স্পট, এবং এখান থেকে জাস্ট পিছনে দেখেন পান্থমাইট ঝর্ণা দেখা যাচ্ছে। এই ঝর্ণাটি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়ের ঝর্ণা। মাথা নষ্ট করে একটা ভিউ দেখেন। এখানে আসলে আপনারা 50 টাকা নৌকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন ঝর্ণার কাছে। আর এর ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটি ফুটবল খেলার মাঠ। এই জায়গাটির সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা সিলেট আসবেন বা ট্রেকিংয়ে আসেন বা সিলেট ঘুরতে আসেন, অবশ্যই আমি আপনাদের বলবো একবার হলো এই পান্থমাইট ঝর্ণার এখানে এসে ঘুরে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মানে বাংলাদেশের মধ্যে যে এত একটা সুন্দর দৃশ্য দেখা যায় বাংলাদেশ থেকে, সেটা আসলে আমি কল্পনা করিনি। আর এই ঝর্ণাটি অনেক সুন্দর। আমি আজকে এই পান্থমাইট ঝর্ণার এখানেই আমার ভ্রমণ গল্প শেষ করতে চেয়েছিলাম। যেহেতু আমার কাছে পর্যাপ্ত সময় আছে, সেহেতু আমি পান্থমাই বাজার থেকে অটো করে চলে যাব জাপলং। অটো দিয়ে আমার জাপলং পর্যন্ত আসতে খরচ হয়েছে 70 টাকা। জাপলং আসার পর এই মায়াবী ঝর্ণায় এসে আমি তো পুরাই অবাক। আমি একে মায়াবী ঝর্ণা বলবো নাকি মানুষ ঝর্ণা বলবো তা বুঝতে পারছিলাম না। যাই হোক, ঝর্ণা দেখা শেষ করে 50 টাকা নৌকা ভাড়া দিয়ে রওনা হয়ে যাই জাপলং 0 পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে। জাপলং 0 পয়েন্টে এসে 0 পয়েন্ট থেকে কিছুক্ষণ ভিউ দেখে শেষ করছি আজকের ভ্রমণ গল্প। এটাই ছিল আমার এই ভ্রমণ গল্পের শেষ স্পট। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন জায়গা নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।